নমস্কার। আলোচ্য বিষয়বস্তু নাগরিকত্ব সংশোধনী আইন বা সহজভাবে বললে সিএএ, যার ফুল ফর্ম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা নিয়ে রাজনৈতিক তরজা চলছে মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং সেটা পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটকে মাথায় নিয়ে। তাই এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বলতে চাইব যে কেন পশ্চিমবঙ্গের শাসক দল এর বিরোধিতা করছেন এবং কেন্দ্রের শাসক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কেন তারা এর পক্ষে কথা বলছেন। তো এই আইনটি বোঝার জন্য বা এই বিষয়বস্তুটি বোঝার জন্য সকলের আগে বোঝা দরকার সেটা হচ্ছে যে কোনো দেশ, সেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা ইউরোপের কোনো দেশ বা আমেরিকার কোনো দেশ বা আফ্রিকা, যে কোনো দেশে যে কোনো মানুষ কিন্তু গেলেই সেই দেশের সরকারি সুযোগ সুবিধা তিনি পাবেন না। অর্থাৎ সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে সমস্ত কিছু তাদেরকে সেই দেশের বৈধ নাগরিক হতে হয়, অথবা আপনি পাসপোর্ট এবং ভিসার মাধ্যমে সেই দেশে গিয়ে যতদিন আপনার টার্ম থাকবে ততদিন পর্যন্ত আপনি সেখানকার বেনিফিট পেতে পারেন। স্বাভাবিকভাবে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে 1955 সালে প্রথমবারের মতো ভারতবর্ষে কারা নাগরিক হবেন বা ভারতবর্ষে কারা নাগরিকত্ব পাবেন সেই বিষয়ে আইনে বলা হয়। এবং প্রথমবার যখন 1955 সালে আইনটি প্রণয়ন করা হয় তখন ক্লিয়ারলি বলা হয়েছে যে সেই সময় অর্থাৎ 1955 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত ভারতীয় ভূখণ্ডের মধ্যে যে মানুষ ছিলেন, যে ধর্মেরই হোক না কেন, তারা প্রত্যেকে ভারতবর্ষের নাগরিক। কিন্তু তার পরবর্তীতে এই নাগরিকত্ব সংশোধনী আইন, এই নাগরিকত্ব আইনকে বারবার সংশোধন করা হয়েছে। বিস্তারিত আমি বললাম না, আমি লাস্ট যে সংশোধনটা হয়েছে সেই সংশোধনের ওপরে দাঁড়িয়ে কারা ভারতবর্ষের বৈধ নাগরিক এবং কারা ভারতবর্ষের বৈধ নাগরিক নয় এই বিষয়টি একটু ক্লারিফাই করতে চাই। যাদের জন্ম 1987 অর্থাৎ 1987 সালের মধ্যে যাদের জন্ম, তারা ভারতবর্ষের বৈধ নাগরিক এবং এই জন্মের প্রমাণের ভিত্তিতে তারা কিন্তু ভারতবর্ষের নাগরিক এবং সেই ক্ষেত্রে তার বাবা অথবা মা বৈধ কিন্তু কিংবা অবৈধ এই বিষয়ের উপরে কোনো রকম কোনো প্রশ্নচিহ্ন নেই। কিন্তু তার পরবর্তীতে অর্থাৎ 1987 থেকে 2004 সালের মধ্যে ভারতবর্ষের এই নাগরিকত্ব সংশোধনী আইনের যে ধাপটা উঠে এসেছিল সেটা ছিল যে তার পরবর্তীতে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তাদের বাবা অথবা মা যে কোনো একজনকে ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে। এবং যদি মা ভারতবর্ষের স্থায়ী নাগরিক হন তাহলে বাবাকে অবশ্যই মানে ইল্লিগাল মাইগ্রেন্টস হলে হবে না, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী হলে হবে না। অর্থাৎ সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল যারা ভারতবর্ষের অবৈধ অনুপ্রবেশকারী তারা এবং তাদের সন্তান কেউ কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে পারবে না, এটা পরিষ্কারভাবে বলা হয়েছিল। আপনারা জানেন যে নাগরিকত্ব পাওয়ার জন্য অনেকগুলো স্টেজ আছে, তার মধ্যে একটা উপায় হচ্ছে সিটিজেনশিপ বাই বার্থ। এর বাইরে আরও আছে আপনি সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন, অর্থাৎ ভারতবর্ষে আপনি রেজিস্ট্রেশন করে আপনি নাগরিকত্ব পেতে পারেন, বা বাই নেচার আপনি ভারতবর্ষে দীর্ঘদিন ধরে বসবাস করছেন কিন্তু আপনার আগমনটা অবৈধ নয়, অর্থাৎ আপনি পাসপোর্ট করে ভারতবর্ষে এসেছেন, কন্টিনিউয়াসলি 11 বছর ভারতবর্ষে বসবাস করেছেন, ভারতের সরকারকে ট্যাক্স দিয়েছেন, তাহলে কিন্তু আপনি ভারতবর্ষের নাগরিক হতে পারবেন। এই নিয়মগুলো এতদিন পর্যন্ত ছিল, সেটা আজকেও আছে। অর্থাৎ ভারতবর্ষে যদি বাংলাদেশ থেকে কেউ পাসপোর্ট করে, যে ধর্মেরই মানুষ হোক না কেন, তিনি ভারতবর্ষে আসলেন পাসপোর্ট করে, ভিসা আপডেট করাতে করাতে তিনি যদি 11 বছর থাকেন, তারপরে তিনি কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে পারবেন। এই নিয়মের কোনো পরিবর্তন করা হয়নি। তিনি যদি আমেরিকা থেকেও আসেন তিনিও কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে পারবেন। পরিবর্তন কোনটা করা হয়েছে যে ভারতবর্ষের অ্যাডজাসেন্ট অর্থাৎ পারিপার্শ্বিক 3টি দেশ, যে দেশগুলি একসময় ভারতবর্ষের ভূখণ্ডের সঙ্গে ছিল, অর্থাৎ ধর্মের সঙ্গে কথাবার্তা, তাদের আচার ব্যবহার, তাদের চাল চরিত্র, প্রত্যেকটা ক্ষেত্রে ভারতের সঙ্গে যারা এক ছিল। কিন্তু ভারতবর্ষ যখন বিভাজনটা হয়ে গেল, যদি আপনি তর্কের খাতিরে বাংলাদেশটা ধরেন এক্সাম্পল হিসাবে, তাহলে বাংলাদেশ ভারত যখন বা ভারত পাকিস্তান যখন হয়েছিল তখন এই ডিভিশনটা হয়েছিল ধর্মের ভিত্তিতে, অর্থাৎ যেখানে ধর্মীয়ভাবে মানে মুসলিমরা যেখানে বেশি তারা পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছিল এবং সেই অন্তর্ভুক্তির ফলে
টোটাল পূর্ববঙ্গ বা বর্তমানের বাংলাদেশ সমস্তটা কিন্তু মুসলিম মেজরিটি, মানে টোটালটাই মুসলিম ছিল ব্যাপারটা এরকম নয়, সেখানে অমুসলিমও ছিল। এবং সেই অমুসলিমদের মধ্যে মেজরিটি ছিল কারা? হিন্দুরা। তার সঙ্গে খ্রিস্টান, পার্সি, শিখ, অন্যান্য 6টা কমিউনিটি তারাও ছিল। এবার সমস্যাটা কি দেখা দিয়েছে, যত দিন গেছে এই ভারতবর্ষের পারিপার্শ্বিক তিনটে, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান, তিনটেই হচ্ছে মুসলিম মেজরিটি কান্ট্রি। এবং যেটা বাস্তব ঘটনা দেখা গেছে ইউনেস্কো থেকে রিপোর্টের ওপরে ভিত্তি করে, যে ভারতবর্ষের পারিপার্শ্বিক দেশ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, এই তিনটে দেশেই যারা ওখানকার সংখ্যালঘু অর্থাৎ যারা অমুসলিম, তাদের ওপরে ধর্মান্তকরণের একটা প্রচেষ্টা হয়েছে, এটি ইউনেস্কোর রিপোর্ট। এবং তার ফলে ধর্মীয় কারণে সেখানে তারা নিপীড়নের শিকার হয়েছে। নিজের ধর্ম পালন করার ক্ষেত্রে তাদের ওপরে মারাত্মক রকমের বাধা এসছে, ধর্মীয় অত্যাচার, বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। ফলে সেখান থেকে রিলিজিয়াস পারসেপশনের ফলে তারা কিন্তু ভারতীয় ভূখণ্ডে একটা সেফ হোম এটা ভেবে তারা কিন্তু বিভিন্ন পদ্ধতিতে এসছেন। অনেকে পাসপোর্ট করে এসছেন, অর্থাৎ লিগাল পদ্ধতিতে এসছেন, কিন্তু মেজরিটি তারা কিন্তু ইললিগাল পদ্ধতিতে, বিশেষ করে বাংলাদেশ থেকে, বর্তমান বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ড এসছে। এবং আজকের দিনে সেই তথ্যটা প্রায় 3 থেকে 3.5 কোটি। এই 3 থেকে 3.5 কোটি যারা মানুষ এসছে, তারা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হয়েছিলেন। এবার সবাই এক একটা সময় এসছেন, কেউ 71-এর পরে এসছেন, কেউ 80-র পরে এসছেন, কেউ 90-এর পরে এসছেন, কেউ 2000 পরে এসছেন, কেউ 2010-এর পরে এসছেন। এবং তাদের মধ্যে একটা মেজরিটি বড় অংশ তারা বিভিন্ন রকমভাবে ভারতীয় আইডেন্টিটির যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, বিশেষ করে আধার কার্ড, বিশেষ করে ভোটার কার্ড থেকে শুরু করে, তার মধ্যে অনেকে চাকরি পেয়েছেন, অনেকে জমি কিনে এখানে বাড়ি করছেন, সমস্ত কিছু চলছে দেশের নাগরিকের মতো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই মানুষগুলো যারা এখানে ভারতবর্ষে এই বাংলাদেশ অরিজিন থেকে যারা এসছে, এখানে এসে নাগরিকত্ব ক্লেম না করে তারা যে ডকুমেন্টেশনগুলো করেছে, সেই প্রত্যেকটা ডকুমেন্টেশনে হয়তো তার মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করা যায়, হয়তো নিজের বায়োমেট্রিক সেটা করা যায়, কিন্তু কোনোভাবে আমি যে লিগ্যাল ডকুমেন্টস কিন্তু সেটা ছিল না। ফলে তাদেরকে দেশের টার্ম অনুসারে অনেকটা উদ্বাস্তু, এই ধরনের ধর্মীয় উদ্বাস্তু এরকম একটা টার্ম হয়তো দেওয়া হয়েছে। গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, গভর্নমেন্টের এজেন্ডা পরিবর্তন হয়েছে, কিন্তু এই মানুষগুলোকে না ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা এবং সম্মানের সঙ্গে, যারা শুধুমাত্র ওখান থেকে ধর্মটাকে বাঁচানোর জন্য এখানে এসেছে, কেউ এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য আসেনি, তাদের কথা চিন্তা করার মতো, বিশেষ করে এখানে অবিজেপি যে সমস্ত সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে, তারা সেই অর্থে করেনি। অনেকে ভোট ব্যাংকের কারণে অনেক সময় অনেক কথা বলেছে, কিন্তু কেউ করেনি। কিন্তু এটা প্রথমবারের মতো হলো যে ওপার বাংলা বা পাকিস্তান বা আফগানিস্তান থেকে 6টা কমিউনিটি, মূলত যার মধ্যে মেজরিটি হচ্ছে হিন্দু, শিখ, খ্রিস্টান, তাদেরকে শুধুমাত্র একটা ডকুমেন্টসের ভিত্তিতে আমরা ভারতবর্ষের নাগরিকত্ব করে দেব। এই একটা কথা যদি আমরা ক্লিয়ারলি বুঝি, যে তারা মেবি ভারতবর্ষে এসে তাদের ভোটার কার্ড হয়েছে, আধার কার্ড, রেশন কার্ড, যাই ধরুন না কেন, কিন্তু সেই কার্ডগুলো তারা নিজেরাও জানেন যে সেই কার্ডগুলো বানানোর যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো মেনটেন করা দরকার, অর্থাৎ আমার যখন ভোটার কার্ড হবে তখন আমার বাবার ভোটার কার্ড, আমার মায়ের ভোটার কার্ড, বাট আমার পরিবারের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডগুলো দেখা হবে। এইগুলো কিন্তু কোনো না কোনোভাবে ম্যানিপুলেট করে কেউ না কেউ কারা হয়তো করেছে তারা। এবার তার কাছে যদি ডকুমেন্টস থেকেও থাকে, তো সেই ডকুমেন্টসগুলোর যদি অরিজিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারা যদি সেটাকে খোঁজার চেষ্টা করে, তারা কিন্তু তার মধ্যে থেকে এই যে ভারতবর্ষের যে আইন এতদিন পর্যন্ত ছিল, সেই আইনের ফাঁকে কিন্তু সেটাকে অবৈধ ঘোষণা করা যেত। তাই ভারত সরকার এটা মনে করেছে যে এই সমস্ত মানুষ যাদের কোনো অপরাধ নেই, কেউ পালিয়ে ইচ্ছা করে কেউ আসেনি, ধর্মীয় কারণে নিপীড়নের শিকার, এবং এটা তো সত্যি যে ভারতবর্ষ একমাত্র হিন্দুদের অরিজিন এখান থেকেই শুরু। ফলে হিন্দুরা যদি ডিভিশনের কারণে অন্য কোনো দেশে চলেও যায় এবং সেখানে যদি তারা বাসস্থান না করতে পারে, তাহলে আমরা মানবাধিকার, হিউম্যানিটি গ্রাউন্ডে আমরা তো তাদেরকে নাগরিকত্ব দিতে পারি। তো এইটা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন, একদম পরিষ্কারভাবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি আমরা কেউ নাও বুঝি, খুব সহজভাবে যদি বুঝতে পারি, যে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার 2014 সালে এই নাগরিকত্ব সংশোধনী আইনের মধ্য দিয়ে বলে দিয়েছে যে এই 3টে স্টেট থেকে যারা
ধর্মীয় কারণে এখানে এসেছেন, শুধুমাত্র একটা ডকুমেন্টস তাদেরকে দেখাতে হবে, যে ডকুমেন্টসের মাধ্যমে প্রমাণিত হবে তিনি বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে এসছেন এবং তিনি অমুসলিম, ওই দেশে অমুসলিম, এখানে এসে তিনি সেই ডকুমেন্টসের ভিত্তিতে আবেদন করতে পারবে। এই হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন। এইবার এখানে যেটা প্রশ্ন বিরোধীরা করছে যে কেন ডকুমেন্টসের কথা বলা হয়েছে, আমি তার উত্তর দেব। আরেকটা যেটা বিষয়, যারা অনেক দিন আগে এসছেন, যারা কোনো ডকুমেন্টস নিয়ে আসেননি, তারা কিভাবে নাগরিকত্ব পেতে পারেন, তাদের ক্ষেত্রে খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে এই দেশে বসবাস করছে দীর্ঘদিন ধরে, এখানকার কোনো পুরোহিত বা কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভ তারা তাদেরকে সার্টিফাই করবে যে এই ব্যক্তির নাম এই, ইনি ধর্মীয়ভাবে হিন্দু বা খ্রিস্টিয়ান বা পার্সি, তিনি এতদিন পূর্বে বাংলাদেশ থেকে উইদাউট এনি এভিডেন্স, উইদাউট এনি ডকুমেন্টস তিনি এসেছিলেন। সেই সার্টিফিকেটের ওপরে ভিত্তি করে তিনি আবেদন করতে পারবেন এবং তিনি নাগরিকত্ব পেয়ে যাবেন। এই অবধি সব ঠিকঠাক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে বিশেষ করে বাংলায় কেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল সরকার বা তাদের সঙ্গে সঙ্গে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারা কেন বিরোধিতা করছে। প্রথমে আসা যাক তৃণমূল কংগ্রেসের বিরোধিতার মূল কারণ। তৃণমূল কংগ্রেসের বিরোধিতার মূল কারণ তাদের দাবি হচ্ছে যে এখানে কেন মুসলিমদেরকে বাদ দেওয়া হয়েছে, এবং লজিক্যালি পার্ট যদি দেখতে হয়, যেহেতু তৃণমূল কংগ্রেসকে অনেকটা অ্যাপিচমেন্ট পলিটিক্সের আখ্যা দেওয়া হয়, এখানে সাধারণ মানুষ দিচ্ছেন, কারণ তাদের রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে কিছুটা এটা প্রকাশ হয়েছে যে এই রাজ্যে যারা সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেন, অর্থাৎ তারা তাদের একটা বড় ভোট ব্যাংক। এইবার যেহেতু এই অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে বাংলাদেশে বসবাসকারী মুসলিম বা মায়ানমারের যারা রোহিঙ্গা বা আফগানিস্তানের বা পাকিস্তানের যারা মুসলিম, যারা ওখানে আনন্দের সঙ্গে বসবাস করত, কেউ তাদেরকে অত্যাচার করেনি, তারপরেও এখানে হয়তো ব্যবসা বাণিজ্য বা কেউ অন্য কোনো নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আমাদের দেশে এসে নাগরিক হতে চাইছে, স্বাভাবিকভাবেই তাদের তো দেশের নাগরিকত্ব দেওয়াটা ঠিক নয় দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে। তো এরা যেহেতু এই একটা ভোট ব্যাংকের পলিসি রয়েছে, ফলত এদেশীয় যারা মুসলিম তাদেরকে এই বিষয়টার উপরে দাঁড় করিয়ে দেওয়া যে এই আইনের মধ্যে মুসলিমদেরকে বাদ দেওয়া হয়েছে, এই আইনের মাধ্যমে মুসলিমদের উপরে টার্গেট করা হচ্ছে, এইটাকে বলে রাজ্যে বসবাসকারী সমস্ত মুসলিম সম্প্রদায়ের সমর্থন এরা আদায় করতে চাইছে। কেন আদায় করতে চাইছে তার কারণ তারা জানে এই যে নাগরিকত্ব সংশোধনী আইন, এই আইনের মধ্য দিয়ে বাংলার 10টি এইরকম লোকসভা সিট আছে যেখানে এই মতুয়া বা ওপার বাংলার উদ্বাস্তু তাদের মেজরিটি, অর্থাৎ তাদের ভোট যেদিকে পার্লামেন্টের ফলাফল সেই দিকেই যাবে, এবং স্বাভাবিকভাবে এই নাগরিকত্ব সংশোধনী আইনের মধ্য দিয়ে ওপার বাংলা থেকে আগত মানুষ যাদের প্রপার ডকুমেন্টস নেই বা যারা ভেরি রিসেন্টলি এসছেন 2-10 বছর, তারা দীর্ঘদিন ধরে এটা চাইছিলেন এবং তাদের ইচ্ছা মতো আজকে নাগরিকত্ব আইন পাশের মধ্য দিয়ে কিন্তু তারা নিজেকে ভারতবর্ষের বৈধ নাগরিক হিসাবে প্রমাণ করতে পারবেন। ফলত তারা ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকারকে যে সাপোর্ট করবেন এটা বলা বাহুল্য। ফলে এই 10টা সিটে প্রায় বলা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা সামান্য কিছু বিনা প্রতিদ্বন্দ্বিতা ঠিক নয়, মানে একটা বিরাট বড় জয়ের মুখ দেখতে পারবে ভারতীয় জনতা পার্টি। এটা স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা বিরাট ধাক্কা। তাই তারা চাইছে যখন যে এখানে যখন দেখতে পাচ্ছে যে ওপার বাংলার মেজরিটি তারা বিজেপিকে সাপোর্ট করবে, ফলত এপার বাংলায় যারা স্থায়ী নাগরিক, যারা সত্যিকারে আমাদের দেশের নাগরিক, যাদের নাগরিকত্বের প্রয়োজনই নেই, অর্থাৎ যারা এদেশের নাগরিক জন্মসূত্রে তাদের 100, 150, 200 বছর ধরে ভারতবর্ষে বসবাস করছেন, তাদের তো আর নাগরিকত্ব আবেদন করার কোনো প্রশ্ন নেই। তাদের সম্পূর্ণ ভোটটাকে যাতে করে একটু অন্তত ভুল বুঝিয়ে যদি তাদেরকে একত্রিত কনসলিডেট করা যায়, তাহলে তৃণমূল কংগ্রেস বাকি সিটগুলোতে ভালো ফলাফল করবে। এইটা হচ্ছে তাদের মূল রাজনৈতিক এজেন্ডা। তো এই কারণে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে, এবং এই বিরোধিতার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক স্ট্যান্ড কিন্তু ক্লিয়ার রেখেছে যে আমরা সংখ্যালঘু মুসলমানদের ভোট আমরা পেতে চাই। যদিও এই চাওয়া পাওয়ার মধ্যে তারা যে লজিকটা খাড়া করছে সেই লজিকটা সম্পূর্ণরূপে ভুল, সেটা পরের বিষয়, মানুষ নিশ্চয়ই বুঝবে। থার্ড যেটা বলার, যে এটা সিপিএম কেন বিরোধিতা করছে, দেখুন সিপিএম এর রাজ্যে
একটা সিটও জিতবে না তারা। এবং কেন্দ্রে সরকার গঠনের ক্ষেত্রে সিপিএম এর কোনো ভূমিকা থাকবে না। ফলত রাজনৈতিকভাবে কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডাকে এদের বিরোধিতা করতে হবে। তার জন্য এরা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করছে, আবার তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে, কংগ্রেসের বিরোধিতা করছে। ফলত যেহেতু এরা জানে যে পশ্চিমবঙ্গে তারা অপাংতেয়, তাদের কোনো পলিটিক্যাল স্ট্যান্ড এই মুহূর্তে নেই, ফলে এই কারণে বিরোধিতা করছে। এবার বিজেপি কেন এটাকে সাপোর্ট করলো বা বিজেপি কেন এই বিষয়টাকে মানুষের মধ্যে উপস্থাপন করলো, তার একটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস আছে। কারণ আপনারা জানেন যে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির উত্থানই হচ্ছে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের ওপরে, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে একটা জাতীয়তাবাদের প্রকাশ ঘটানো এবং ভারতবর্ষকে একটা আইডিয়াল ন্যাশনালিজমের জায়গাতে পৌঁছে নিয়ে যাওয়াটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির এজেন্ডার মধ্যে ছিল। ফলত ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরেই কারা ভারতবর্ষের নাগরিক এবং কারা ভারতবর্ষের নাগরিক নয়, কারণ একটা দেশে, সে যে কোনো দেশে আপনি চাইলেই কি স্পেনে গিয়ে নাগরিকত্ব পাবেন? নিশ্চয়ই পাবেন না, থাকতেও পারবেন না। বা আমেরিকার কোনো রাষ্ট্রে গেলে নিশ্চয়ই আপনাকে নাগরিকত্ব বা জামায়াতের করে রাখবে না। কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ বিভিন্ন যেহেতু স্থলভাগের একটা বড় পার্ট রয়েছে, এখান থেকে বহু অবৈধ নাগরিক তারা কিন্তু ভারতবর্ষে ঢুকছে। এটা ঢুকতো, দীর্ঘদিন ধরে ঢুকে আসছে। কিন্তু ভোট ব্যাংকের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, 100টা লোক যদি ঢুকে তার মধ্যে 100টা লোকই নিশ্চয়ই সাধু নয় বা তারা সৎ উদ্দেশ্য নিয়ে আসেনি। কেউ তো আসছে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছেন, বিভিন্ন ব্লাস্টিং এর ফলে যুক্ত হচ্ছেন। ফলত দেশের একটা আভ্যন্তরীণ নিরাপত্তা একটা বিরাট প্রশ্নচিহ্ন উঠেছে। তাই বিজেপি ক্ষমতায় আসার পর প্রথমবারে যখন অটলজি দেশের প্রধানমন্ত্রী হলেন, তিনি আগে চেষ্টা করলেন কারা ভারতবর্ষের নাগরিক আর কারা নাগরিক নয় এইটাকে ডিটারমিনেশন করা। অর্থাৎ ভারতবর্ষের নাগরিকদের কিছু ইন্ডিকেটর বা কিছু ইন্ডেক্স দিয়ে দেওয়া হলো যে এই ক্রাইটেরিয়ার মধ্যে হলে তারা ভারতবর্ষের বৈধ নাগরিক। এবার যাদের কাছে ভারতবর্ষের বৈধ নাগরিকত্ব থাকবে না, অর্থাৎ উইদাউট পাসপোর্ট ভারতবর্ষে এসছে বা ভারতবর্ষের নাগরিক নয়, তাদেরকে অবৈধ নাগরিক হিসাবে তুলে ধরা হলো। এই যে বৈধ নাগরিক এবং অবৈধ নাগরিক, এই বৈধ নাগরিকের মধ্য দিয়েই কিন্তু ভারতবর্ষের মানে সত্যিকারে যেটা বলা হয় যে ভারতবর্ষে কোন কোন মানুষের হোমল্যান্ড বা মাদারল্যান্ড ভারতবর্ষ, সেটারই কিন্তু একটা ক্লারিফিকেশন। ফলত এই যে ন্যাশনালিজম, সেই ন্যাশনালিজম থেকেই কিন্তু আজকে নাগরিকত্ব সংশোধনী আইন, অর্থাৎ এই আইনের মধ্য দিয়ে বলা হয়ে গেল পরিষ্কারভাবে কারা ভারতবর্ষের প্রকৃত নাগরিক বা কারা ভারতবর্ষে নাগরিক আগামী দিনে হতে পারবে। এবং ভারতবর্ষের আর্থিক সামাজিক বৈষম্য যেটা দীর্ঘদিন ধরে দেখা গেছিল, সেটা অনেকটা ঘোচার একটা সম্ভাবনা এই আইনের মধ্য দিয়ে রয়েছে। তাই আমি ব্যক্তিগতভাবে এই নাগরিকত্ব সংশোধনী আইনকে আমি ভীষণভাবে সাপোর্ট করি এবং আপনাদের উদ্দেশ্যেও বলবো, অনেক অনেক মিথ্যাচার করবে। মনে রাখবেন যে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে রাজ্যে তৃণমূল কংগ্রেস, তাদেরকে এই আইনের বিরোধিতা করতেই হতো। কারণ এই আইনের মধ্য দিয়ে 10টি এরকম সিট আছে যেখানে বিজেপি একদম ক্লিন সুইপ করবে। ফলে রাজনৈতিকভাবে তাদের ময়দানে টিকে থাকার জন্য বিরোধিতা করতেই হতো। দেখবেন যেদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাবে, তখন দেখবেন তারা এই নাগরিকত্বর পক্ষে তারা কথা বলবেন। কারণ এর আগে আমরা বহু এজেন্ডা আমরা দেখেছি। ইভেন 2005 সালে মোস্ট প্রবাবলি 2005-এই লোকসভাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনেকগুলো কাগজের বান্ডেল নিয়ে লোকসভার স্পিকারের মুখে তিনি কাগজগুলো ছুঁড়ে মেরেছিলেন। যে কাগজের মধ্যে তিনি যেটা বোঝাতে চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গে এরকম বহু জেলা রয়েছে যেখানে প্রচুর অবৈধ নাগরিক এসছে। মূলত তিনি তার বক্তব্যের মধ্যে এই পার্টটাই ছিল যে বাংলাদেশ থেকে বহু অবৈধ মুসলিম তারা বা অন্যান্য মিয়ানমার থেকে অনেক রোহিঙ্গা এসছেন, তারা এই রাজ্যে বসবাস করছেন, তাদেরকে জামাই আদর করে রাখা হচ্ছে, ভোটের সময় ছাপ্পা ভোট মারছে। এই বিষয়বস্তু 2005-এ তিনি বলেছিলেন, কারণ তখন তিনি বিরোধী আসনে ছিলেন, তখন তার মানুষের সাপোর্টটা দরকার ছিল। আজকে তিনি যেহেতু শাসক দল হয়েছেন, তিনি অনেকটা বলবো না পুরোটাই অ্যাপিচমেন্ট পলিটিক্স করেন, তোষণের রাজনীতি করেন। এই তোষণের রাজনীতি করতে গিয়ে তাকে কিন্তু আজকেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করতেই হচ্ছে। যখন তিনি ক্ষমতায় থাকবেন না, তখন দেখবেন তার মুখ দিয়েই বলবে যে এই নাগরিকত্ব সংশোধনী আইনটা সত্যি একটা ভালো সিদ্ধান্ত। বললে অনেকে হয়তো বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না। ডক্টর মনমোহন সিং, রাজ্যসভার সাংসদ, তিনিও কিন্তু যখন তিনি অপোজিশন দলে ছিলেন, অর্থাৎ তিনি যখন কংগ্রেস ক্ষমতায় ছিল না, সেই টাইমে তিনিও কিন্তু এই
ওপার বাংলার যারা ধর্মীয় কারণে উৎপীড়ন বা নিপীড়নের শিকার, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সওয়াল করেছিলেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে আপনারা ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করুন। আর সবাইকেই বলবো, নাগরিকত্ব সংশোধনী আইন, এই নাগরিকত্ব সংশোধনী আইনের মধ্য দিয়ে ভারতবর্ষে বসবাসকারী কোনো স্থায়ী মুসলিম, তাদের নাগরিকত্ব যাবার কোনো প্রশ্ন নেই। আপনারা আপনাদের পূর্বপুরুষ ভারতবর্ষের স্থায়ী নাগরিক। মনে রাখবেন, এই নাগরিকত্ব সংশোধনী আইন শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা ভারতবর্ষের বাইরে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হয়ে দেশে এসেছে, তারাই একমাত্র এই নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন করবেন। বাকি যারা যে ক্রাইটেরিয়াগুলো বললাম, জন্মসূত্রে যারা ভারতবর্ষের নাগরিক, তাদের আবেদন করার কোনো প্রশ্ন নেই। সুতরাং অহেতুক কেউ চিন্তা করবেন না। আপনারা সবাই ঠিকই আছেন। যারা এর বাইরে পড়ছেন তারা চিন্তা করুক, কিন্তু আমার দেশে বসবাস করি, কোনো হিন্দু, কোনো মুসলিম, কোনো শিখ, কোনো জৈন, কারোর এই আইনের মধ্য দিয়ে কাউকে কোনো টেনশন নেওয়ার ব্যাপার নেই। সবাই ভালো থাকুন। আপাতত সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে।